তো এরপরে আমি যেটা করার চেষ্টা করেছি সেটা হচ্ছে চেন রুলটা লিখছিলাম, কিন্তু এটা লেখাটা ইজ, দেখো চেন রুল না জেনারেল কি করা হয় আমি তোমাদের একটুখানি বলে দিই, যে যে কোনো আর এন থেকে, আবার 1 সেকেন্ড, হ্যাঁ, সো যে কোনো আর এন থেকে আর এম এ আসলে ইন জেনারেল ফাংশন ডিফাইন করা যায়। ঠিক আছে, এই ফাংশনের জন্য তুমি একটা জেনারেল চেন রুল পেয়ে যেতে পারো। মানে ধরো আর এন থেকে আর এম আছে, আর একটা আর এম থেকে আর পি তে আছে, তো সেই চেন রুলটার ক্লাসিফিকেশন করে আমরা আমাদের যে ডাইমেনশনস গুলোতে দরকার সেখানে ব্যবহার করব। তো এটা অঙ্ক করাটা ইজ ইজিয়ার দ্যান ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড দ্য স্টেটমেন্ট, কারণ প্রমাণ তো আমি করব না। হ্যাঁ, এই জেনারেল জায়গায় আমি যখন লিখছি চেন রুলটা, তখন ওটা খুব সুন্দর একটা ডিসেন্ট একটা ফর্মুলাটা আসে, আর সেটাকেই ট্রান্সলেট করে করে লেখা হয়। তো আমি যেটা করব, যে আমি অঙ্কগুলো ডিসকাস করি, আর অঙ্কগুলো ডিসকাস করতে গিয়ে আমরা ধরে ফেলবো যে কি করতে হবে, কারণ এটাকে আলাদা করে পাত্তা তো কিছু দেয়নি, বলেছে পার্শিয়াল ডেরিভেটিভসটা শেখো আর অয়েলার্স থিওরেমটাকে শেখো। তো পার্শিয়াল ডেরিভেটিভ শিখতে গেলে এই ধরনের প্রবলেমস গুলো খুবই স্বাভাবিকভাবেই আসে। তো সেটা কিভাবে লাগাবে চেন রুলটা, সেই জিনিসটা আমি বুঝিয়ে দেব, তাহলেই হবে আর কি। হ্যাঁ, তো অঙ্কগুলো, স্পেসিফিক অঙ্কগুলো ধরে ধরে করলে আমাদের বেশি সুবিধা হবে। যেমন এই প্রথম অঙ্কটা ধরো, এই প্রথম অঙ্কটাতে বলছে ফাইন্ড ডিজেড ডিটি at t is equal to pi by 2, where z is equal to e to the power xy squared and x is equal to t cos t, y is equal to t sin t। তো গল্পটা কি হচ্ছে, যে তোমার রিয়েল লাইনটা দেওয়া আছে। হ্যাঁ, রিয়েল লাইন থেকে তুমি দুখানা ফাংশন ডিফাইন করছো। ঠিক আছে, কিভাবে? তো দিস ইজ ইয়ার আর, ফ্রম আর ইউ আর গোয়িং টু আর টু, একটা ফাংশনের নাম মানে এক্সটি নাম দিচ্ছে, তাহলে এক্সটি দিয়ে তুমি সেখানে এখানে পৌঁছাচ্ছ টু দ্য এক্স অ্যাক্সিস, আর ওয়াইটি বলে তুমি আরেকটা ফাংশন আছে যেটা ওয়াই অ্যাক্সিস এর করসপন্ডিং পয়েন্টস গুলো দিচ্ছে। তাহলে দুটো ফাংশন দেওয়া আছে। দেখো এক্স ইজ ইকুয়াল টু টি কস টি, মানে কি এক্স একটা ফাংশন যেটা যে কোনো রিয়েল নাম্বার টি কে টি কস টি তে নিয়ে যাচ্ছে, আর ওয়াই আরেকটা ফাংশন যেটা টি কে টি সাইন টি তে নিয়ে যাচ্ছে। এইরকম দুখানা ফাংশন দেওয়া আছে। তাহলে এরপরে তুমি কি করছো, আর টু তে আসার পর এখান থেকে তুমি একটা ফাংশন ডিফাইন করছো জেড, যেটা আবার রিয়েল লাইনে যাচ্ছে। ঠিক আছে, সেই জেড এর চেহারাটা কি হচ্ছে, যে যে কোনো এক্স ওয়াই পয়েন্ট নিলে, মানে এখানে তোমার এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস রয়েছে, রাইট? সো তোমার এই যে কোনো এক্স ওয়াই পয়েন্ট এখানে যদি নাও, তাহলে সেটাকে তুমি পাঠিয়ে দিচ্ছ ভায়া জেড টু সাম পয়েন্ট বাই সাম ফর্মুলা। তো সেই ফর্মুলাটা তোমার ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার এই পার্টিকুলার অঙ্কে দেওয়া আছে। তাহলে তুমি যদি কম্বিনেশনটা ভাবো, তাহলে কি করছো, যে তুমি একটা স্কেলার টি, এখানে একটা রিয়েল নাম্বার টি নিলে, সেটাকে প্রথমে একটা নিয়ম দুখানা নিয়ম দিয়ে তুমি একটা এক্স টি ওয়াই টি করে দুটো রিয়েল নাম্বার পাচ্ছ। ঠিক আছে, তার মানে দুটো ফাংশন লাগাচ্ছ, করলে সেটাকে তুমি একসাথে যদি ভাবো, তাহলে ওটা প্লেনের একটা পয়েন্ট হয়ে যাচ্ছে এক্স টি ওয়াই টি, এইটার উপরে তুমি জেড ফাংশনটা লাগিয়ে দিচ্ছ। এইভাবে তুমি যদি ভাবো, মানে জেডটা তোমার আর টু থেকে আর এ ফাংশনটা দেওয়া আছে, জেড ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার, যেখানে এক্স ওয়াইটা ভেরিয়েবল। এবারে ওই ভেরিয়েবল গুলোকে তুমি টি ফাংশনের ডেরিভেটিভ হিসেবে ভাবছো। ঠিক আছে, তাহলে সে টি ফাংশনের টি ভেরিয়েবল এর ফাংশন হিসেবে ভাবছো। ঠিক আছে, তাহলে এক্স এন্ড ওয়াই আর অলসো ফাংশনস, এইরকম করে ভাবো। তাহলে তোমার একটা রিয়েল লাইন থেকে রিয়েল লাইনে একটা ফাংশন যেটা পেলে, এই কম্বিনেশন করে সেটাকেও তুমি জেড নাম দিয়ে দাও, তাহলে জেড বিকামস আ ফাংশন অফ সিঙ্গল ভেরিয়েবল টি। তাহলে ডিজেড ডিটি বলে একটা জিনিস ডিফাইন্ড হওয়া উচিত, ডিফারেন্সিয়েবল যদি হয়, তাহলে সেটা কি করে তার ভ্যালিউটা বেরোবে, সেই ভ্যালিউটা বেরোবে এইভাবে,
যে তুমি প্রথমে জেডটা কিন্তু এক্স আর ওয়াই এর ফাংশন, তাহলে তুমি আগে জেড কে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে এক্স কে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো, প্লাস জেড কে ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে ওয়াই কে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো। এই যে জিনিসটা পাবে এটাই ডিজেড ডিটির মান হবে। আমি কি থিওরিটিক্যালি জিনিসটাকে বোঝাতে পারলাম? এটা হবে কেন এটা আমি প্রমাণ করিনি, দিস ইজ এ থিওরাম, ঠিক আছে? কোনটা করিনি কোনটা করেছি সেটা পরিষ্কার করা উচিত। এটা উই হ্যাভ নট প্রুভড ইট, আমি জাস্ট মানে বলছি গুরু বাক্য হিসেবে মানো, ঠিক আছে? কিন্তু কেন মানবো তার একটা রাফ একটা ছবি এঁকে আমি বলার চেষ্টা করেছি। আদৌ এগুলোর অর্থ বেরোয় কিনা সেটা তো আমাকে আগে বুঝতে হবে। তো অর্থটা বেরোচ্ছে, জেডটা ফাংশন অফ টু ভেরিয়েবলস এক্স এন্ড ওয়াই। এবারে ওই ভেরিয়েবল এক্স আর ভেরিয়েবল ওয়াই দুজনেই কিন্তু ফাংশনস অফ আ ভেরিয়েবল টি। সো জেড ইজ এ ফাংশন অফ দ্য ভেরিয়েবল টি এই হিসেবে ভাবতে পারো। আর শুধু তাই নয়, যদি সবকটা যে ফাংশনস গুলো আসছিল পিকচারে তারা সব যদি ডিফারেন্সিয়েবল হয়, তাহলে জেডটাও ডিফারেন্সিয়েবল হবে অ্যাট টি, আর সেটা চেহারাটা হবে এই। তো এইটা প্রমাণ করার জন্য আমি যেটা কিছুক্ষণ আগে বললাম, যে আমি যদি আর এন থেকে আর এম এ ফাংশনস নিয়ে নিই আর সেখানে জেনারেল জায়গায় লিখি, আসলে এখানে একটা মেট্রিক্স হিসেবে আসে, বুঝেছো তো? তো এটা জাস্ট মেট্রিক্স এর গুণফল হিসেবে এই ফর্মুলাটা চলে আসে। তো সেই জায়গাটা যেহেতু আমরা করছি না, আমরা জাস্ট ফর্মুলা গুলোকে মনে রাখবো। আমি কি বোঝাতে পেরেছি কিছুটা? নো? হ্যাঁ ম্যাম, বুঝেছি। ইউ থিঙ্ক সো? হ্যাঁ, তাহলে হোয়াট উই হ্যাভ টু ডু ইজ যে এই রকম মানে এই ছবিটা একটু মনের মধ্যে রেখো। হ্যাঁ, তাহলে লাভটা কি হবে যে ক্যালকুলেশন করতে সুবিধা হবে। আর বাকিটা তো তুমি একটু যদি কেয়ারফুলি দেখো, ইট ইজ অ্যাজ ইফ এক্স ইজ গেটিং ক্যান্সেলড আউট অ্যান্ড ওয়াই ইজ গেটিং ক্যান্সেলড আউট অ্যান্ড সো অন, ওইরকম করে বলাটা ঠিক না। হ্যাঁ, তুমি ডেল জেড ডেল এক্স ডিএক্স ডিটি কম্পিউট করো, ডেল জেড ডেল ওয়াই ডিওয়াই ডিটি কম্পিউট করো, করে ওটার যোগফল যেটা ভ্যালিউ দেবে সেটাই ডিজেড ডিটির ভ্যালিউ হবে। এটা একটা থিওরাম। তো ওইটাকে লাগিয়ে ওটাই চেন রুলের একটা চেহারা, ঠিক আছে? তাহলে সেটাতে তুমি এই অঙ্কটা কষে ফেলতে পারবে। তাহলে এবারে বসে বসে করো। তো সেটা তো এবারে বুঝতে পারছো যে জিনিসটা কি হয়ে যাচ্ছে, যে তুমি ডেল জেড ডেল এক্স যদি করো তাহলে ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার যেমন ছিল ওটাই আসবে, করে ই এক্স ওয়াই স্কোয়ার এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স করলে ওয়াই স্কোয়ার আসবে। তাহলে ওয়াই স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে। আর তার সাথে তোমাকে ডিএক্স ডিটি এটা মাল্টিপ্লাই করতে হবে। তাহলে মাল্টিপ্লাই করলে কি হবে, ডিএক্স ডিটি কত হচ্ছে তুমি পড়ে ফেলতে পারবে ওখান থেকে, এক্সটা টি কস টি দেওয়া আছে, তাহলে ইটস ডেরিভেটিভ ইজ গোয়িং টু বি কস টি মাইনাস টি সাইন টি, রাইট? দেখা যাচ্ছে। তো তুমি টি এর রেসপেক্টে নিলে কস টি আসছে, আর তারপরে তোমার কস টি রেসপেক্টে নিলে মাইনাস সাইন টি, এটা মাল্টিপ্লিকেশন উইথ টি আসবে, রাইট? তাহলে এরকম একটা চেহারা আসবে। সেকেন্ডটা ডেল জেড ডেল ওয়াই যদি করো, তাহলে আবার একই ব্যাপার, যে তুমি ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার প্রথমে পাচ্ছ, তারপরে এক্স ওয়াই স্কোয়ার এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু হোয়াট ইউ সে ওয়াই নিচ্ছ, তাহলে কত হবে, টু এক্স ওয়াই হয়ে যাচ্ছে। তাহলে টু এক্স ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার আসবে, করে সেটাকে তোমাকে ডিভাই ডিটির সাথে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে ডিভাই ডিটি কত হচ্ছে, সাইন টি প্লাস টি কস টি। আমার মনে হয় এগুলো এখন তোমাদের একটু অভ্যেস হয়ে যাওয়া উচিত। তাহলে এবারে হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ, এই প্রথম অঙ্কে আমি করেছি, হ্যাঁ মানে তুমি এইভাবে করতে পারো, অনেক সহজ ভাবেও করতে পারো। সেটা হচ্ছে যে তোমার এই গল্পটা না লিখলেও চলতো, এই লাইনটা। হ্যাঁ, এটাকে পয়েন্টটা দেওয়া আছে, টি ইজ ইকুয়াল টু পাই বাই টু তে ক্যালকুলেট করতে হবে। তাহলে টি ইজ ইকুয়াল টু পাই বাই টু হলে ওয়াই সমান কত আর এক্স সমান কত তুমি যদি বার করে নাও, আর সেটাকে যদি এই এই স্টেপে, বুঝতে পারছো তো, এই স্টেপে তুমি যদি সাবস্টিটিউট করে দাও, তাহলেই তোমার উত্তরটা এসে যায়। যে মাঝখানে আমি লিখেছি ওটা জাস্ট বোঝানোর জন্য লিখেছি যে ডিজেড ডিটিটা আসলে টি এর ফাংশন, সেটাই আসছে। মানে ওয়াই এর জায়গায় আমি টি সাইন টি লিখবো, এক্স এর জায়গায় আমি টি কস টি লিখবো, তাহলে আমি একটা যে এক্সপ্রেশনটা পাচ্ছি, যত বিচ্ছিরি দেখতে হোক না কেন, সেটা এক্সপ্রেশনটা পুরোপুরি কিন্তু টি এর উপরে নির্ভরশীল।
তারপরে টি এর মানটা তুমি π/2 বসিয়ে দিলে উত্তরটা পেয়ে যাবে। ঠিক আছে, আর আমি সোজাসুজি ওখানে বসিয়েও করে ফেলতে পারবো। Does anybody have a question? Okay, so you just substitute there. So what is, let us do it simply. তাহলে what is x π/2? মানে π/2 t এর মান বসালে x এর মান কত আসছে? cos π/2 is how much? Cos π/2 is 0. So x is going to be 0 at π/2, and y at π/2 is going to be equal to sin π/2 is 1, so it is going to be π/2. So just ওই ভ্যালুস গুলো বসাও। হ্যাঁ, so let us see. এখানে e to the power xy স্কয়ার তাহলে কত হয়ে যাচ্ছে? তাহলে তোমার বাঁ পাশে করছি, হ্যাঁ, e to the power xy স্কয়ার at π/2, এটা সমান হয়ে যাচ্ছে e to the power 0, right? Because x was 0, so it is going to be 1. তাহলে এখানে this guy is 1. y স্কয়ারের জায়গায় তুমি π/2 হোল স্কয়ার বসাচ্ছ, আর তার সাথে তুমি গুণটা করছো কিসের? cos π/2 is 0 minus t sin π/2, এটার গুণ করছো, তাহলে minus π/2, তাহলে এটা আসছে। এটা প্রথমটার t equal to π/2 বসালে হয়ে যাচ্ছে। সেকেন্ডটাতে কি হবে? সেকেন্ডটাতে 2 into লিখি আমি, হ্যাঁ, 2 into at x at সরি লেখার দরকার নেই, x at π/2 is 0, তাহলে পুরো জিনিসটাই 2xy into সামথিং সামথিং ছিল, তাহলে এই অংশটাই 0 হয়ে গেছে, শুধু এটা পড়ে থাকছে। আর এটার অর্থ কি হচ্ছে জাস্ট রিড আউট করে নাও এখান থেকে, π/2 হোল স্কয়ার ইন্টু মাইনাস π/2, সুতরাং মাইনাস π/2 হোল কিউব হচ্ছে। ঠিক আছে, সো হ্যাভ ইউ আন্ডারস্টুড হোয়াট আই এম ট্রাইং টু সে? ম্যাম লাস্টের দিকটা একটু বুঝতে পারলাম না। কতটা বুঝেছো বলো তো? এই ফর্মুলা অবধি বুঝেছো? dz dt হ্যাঁ is ম্যাম, equal to হ্যাঁ, হ্যাঁ ম্যাম এই অতটা বুঝেছি। এতটা বোঝা গেছে। তাহলে dz dt এটা বেরোলো, হ্যাঁ, কিন্তু অঙ্কটা কি দিয়েছে দেখো, dz dt at t is equal to π/2 তোমায় ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, তাহলে তোমাকে π/2 ভ্যালুটা বসিয়ে দেখতে হবে যে এটা উত্তর কি হচ্ছে। সেই জন্য আমি বললাম যে একটা কাজ করতে পারো, যে y এর জায়গায় t sin t লেখো, আর x এর জায়গায় t cos t লিখে এরকম জিনিসটা লিখে দাও, আর পুরোটাতে তুমি t এর মানটা π/2 বসাও, তাহলে যা উত্তর আসবে সেটাই তুমি পেয়ে যাবে। অ্যাট দ্য পয়েন্ট t is equal to π/2 ক্যালকুলেট করছো, তাহলে t এর মানটা π/2 বসাবে, তাতে যা আসছে। তো সেটা এখান থেকে বসিয়ে করতে পারো, অথবা তুমি এখান থেকে সোজাসুজি করে ফেলতে পারো। তো এখানে যদি এই লাইন থেকে বসিয়ে করো, তুমি ধরো বসিয়ে ওই ভ্যালুস গুলো লিখে দিয়েছো, হ্যাঁ, তাহলে cos π/2 যেহেতু 0, এই সেকেন্ড টার্মটা 0 হয়ে যাবে, আর ফার্স্ট টার্মে তোমাকে ভ্যালুস গুলো বসাতে হবে। কিন্তু এটা দেখো, এটা দেখতে বেশি আহ বিচ্ছিরি হয়ে যাচ্ছে না? ভুল হওয়ার সম্ভাবনা, যত তোমার কমপ্লিকেটেড এক্সপ্রেশন হবে, তত ভুল হওয়ার সম্ভাবনা বেশি। সেই জন্য যে কোনো অঙ্ককে আমি যদি ভেঙে ভেঙে করি, সেটা আমার পক্ষে বেটার। তো সেই জন্য আমি কি করলাম, যে আমি এই স্টেপটার দিকে তাকাচ্ছি না, আই এম নট জাস্ট লুকিং এট দিস। অলরাইট, এখানেই আমি কি করছি, ওয়াইটা তো ফাংশন অফ এক্স, y is a function of t and x is also a function of t, তাহলে x এর মান π/2 তে কত, y এর মান π/2 তে কত, সেটা বার করছো। দেখো, x is equal to t cos t লেখা মানে xt is equal to t cos t। ঠিক আছে, x is a function of t, y t is equal to t sin t, এটার মানে তাই। ঠিক আছে, সেই জন্যই তুমি যখন এখানে এক্স এক্স একটা ফাংশন হয়ে গেছে, এবারে ওয়াই একটা ফাংশন হয়ে গেছে, মানে একই নোটেশন ব্যবহার করছো ফাংশনের জন্য, ভেরিয়েবলের জন্য, দুটোর জন্যই। তাহলে এই যে ফাংশন গুলো, এটার মান π/2 তে কত, সেটা জাস্ট এখানে π/2 ভ্যালুটা বসাও, দেখো কত হচ্ছে। তাহলে তাতে আমরা দেখতে পেলাম যে এক্স π/2 টা হয়ে যাচ্ছে আমার 0, আর ওয়াই π/2 টা হচ্ছে আমার π/2, কারণ cos π/2 টা 0 আর sin π/2 টা 1। তাহলে এই দুটো বেরোলো। আর তাছাড়া আমরা দেখতে পাচ্ছি যে একটা e টু দি পাওয়ার xy স্কোয়ার রয়েছে। তো
তো আমরা ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ারটাকেও ক্যালকুলেট করে নিচ্ছি অ্যাট দ্য পয়েন্ট টি ইজ ইকুয়াল টু পাই বাই টু। হ্যাঁ, তাহলে এটা কত হবে? এক্স এক্স পাই বাই টু, এটার মানে কত? যে তোমার ই টু দি পাওয়ার এক্স টি ইন্টু ওয়াই টি হোল স্কোয়ার। এখানে যখন এইভাবে লেখা আছে আসলে এক্স ইজ এ ফাংশন অফ টি, ওয়াই ইজ এ ফাংশন অফ টি, তাহলে এই জিনিসটা লিখছো, তাহলে এটা পয়েন্ট, এই যে এখানে আমি যেটা লিখেছি ই এক্স ওয়াই স্কোয়ার অ্যাট দ্য পয়েন্ট টি ইজ ইকুয়াল টু পাই বাই টু, মানে আমি ক্যালকুলেট করছি ই এক্স এর মান বসাচ্ছি এট পাই বাই টু, ওয়াই এর মান বসাচ্ছি এট পাই বাই টু, হোল স্কোয়ার করছি ওয়াই কে, তারপরে এই জিনিসটার ভ্যালু কত হচ্ছে বার করছি। এবার এক্স এট পাই বাই টু তোমার 0 বেরিয়েছে, ওয়াই এট পাই বাই টুটা 1 বেরিয়েছে, সুতরাং এক্স পাই বাই টু ইন্টু ওয়াই পাই বাই টু হোল স্কোয়ার এটা সমান 0 হয়ে যাচ্ছে, সুতরাং এটা ইকুয়াল টু ই টু দি পাওয়ার 0, তার মানে 1 হবে। তাহলে এই যে এখানে যেখানে আমি থেমে গেছি এই জায়গায় আমি কি করলাম, যে আমি নেক্সট স্টেপে না গিয়েই যেটা নীল কালি দিয়ে লিখছি এই ক্যালকুলেশনটা করলাম, কিন্তু এই ক্যালকুলেশনটা আমাকে করে দেখাতে হবে, ঠিক আছে? তো ইউ শুড শো ইট। এখানে অঙ্কগুলো যখন করা হয়েছে তাতে একটু কম কথা লেখা হয়েছে, তার কারণ হচ্ছে আমি তোমাদের সাথে ইন্টারাকশন করতে পারছি, সেজন্য আমার যা বক্তব্য আমি তোমাদের কাছে স্পষ্ট বলতে পারছি, যেটা আগেও বলেছি। কিন্তু পরীক্ষার খাতায় তোমার হয়ে খাতাটাই বলবে, সেজন্য অঙ্কটার পুরো ক্যালকুলেশনটা করে দেখাবে, তাতে এই ভ্যালুগুলো কম্পিউট করে এখানে বসিয়ে দিচ্ছ। তাতে কি সুবিধা হলো, এই ওয়াই স্কোয়ার সমান হচ্ছে পাই বাই টু হোল স্কোয়ার ওটা লিখেছো, আর এটা হচ্ছে তোমার 1 ইন্টু পাই বাই টু হোল স্কোয়ার, আর ভেতরে কত হবে কস পাই বাই টু মানে 0, আর এটা হয়ে যাচ্ছে মাইনাস পাই বাই টু ইন্টু সাইন পাই বাই টু মানে মাইনাস পাই বাই টু। তাহলে প্রথম এক্সপ্রেশন থেকে এটা এলো, তারপরেও তো একটা এক্সপ্রেশন আছে, এই এক্সপ্রেশনে যেটা হচ্ছে এখানে একটা এক্স রয়েছে 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু সামথিং, কিন্তু এক্স এট পাই বাই টু ইজ 0, সুতরাং পাই বাই টু তে যখন এটার মান বার করছো, অন্য জায়গায় নয়, পাই বাই টু তে যখন মানটা বার করছো তখন এই সেকেন্ড যে ফাংশনটা সেটা কিন্তু 0 হয়ে যাচ্ছে, সুতরাং শুধু প্রথম এক্সপ্রেশনটা পড়ে থাকছে, আর সেই প্রথম এক্সপ্রেশনটা এবার এটাকে সিম্পলিফাই করে যদি লেখো তাহলে ওটা হয়ে যাবে পাই বাই টু হোল স্কোয়ার ইন্টু মাইনাস পাই বাই টু মানে মাইনাস পাই বাই টু হোল কিউব। আমি কি পারলাম বোঝাতে? হ্যাঁ ম্যাম। Okay. So আজকে it is almost time. So let us stop and we will do all the problems of chain rule. We will try to do that. হ্যাঁ, তাতে লাভ কি হবে যে মানে আমি চেন রুলের স্টেটমেন্টটা বলতে চাইছি না, ওটা বলে শুধু শুধু এক গাদা গল্প বলা হবে। So we stop here and we will continue on. Do you want to do a class on Saturday?